ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আমাদের এই মুহূর্তে বাংলায় শিল্প বললেই লোকজন হাসে, কারণ এত ধরনের শিল্প আমরা দেখে এসেছি, এত ধরনের শিল্পের কথা আমরা শুনে এসেছি যে এরপর নতুন করে শিল্পের কথা বললে লোকজনের কাছে হাসির পাত্র হয়ে যায় বাংলার ছেলেরা মেয়েরা। আর ঠিক যখন 3 বারের সরকার তার বিপুল জনসমর্থন নিয়ে লোকসভা নির্বাচনে অনেকগুলো আসন ছিনিয়ে নিল, তারপর প্রশ্ন ওঠে যে রাজ্যে কি এবার অন্তত নতুন নতুন কিছু দিশা দেখতে পাওয়া যাবে? প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, সেখানেও একের পর এক দরজা খুলছে, নতুন নতুন প্রকল্প থেকে শুরু করে শিল্পের আসা যাওয়া শুরু হচ্ছে। গোটা দেশে বড় বড় ব্র্যান্ড বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। রাজ্যের ক্ষেত্রে কি হলো? রাজ্যের ক্ষেত্রে একটাই সুসংবাদ যে এবারে যে শিল্প নিয়ে যে একটা সম্মেলন হয়, সেই সম্মেলন হচ্ছে না, তার বদলে একটা প্রদর্শনী হবে। আমি আগেও জানিয়েছিলাম আপনাদেরকে। কিন্তু শিল্প সম্মেলন হোক বা প্রদর্শনী হোক, মৌ স্বাক্ষর হোক বা না হোক, কিছু কাশফুলের বালিশ বিক্রি হোক বা না হোক, চপ শিল্প নামে আদৌ কোনো শিল্প থাকুক বা না থাকুক, নাকি পাড়ার মোড়ের আরো 10খানা তেলেভাজার দোকান খুলে যাক ফুটপাত দখল করে, এন্ড অফ দ্য ডে দিনের শেষে একটাই প্রশ্ন, রাজ্য কি পেল? আর রাজ্য কি পেল সে প্রশ্ন করার আগে প্রথম প্রশ্ন এই মুহূর্তে আসছে, রাজ্য কি কি হারালো? রাজ্যে আসলে আরো একটা শিল্পের বলি হতে চলেছে। তালা ঝুলছে বহু পুরনো ব্রিটানিয়ার যে বিস্কুট কোম্পানি ছিল, তার কলকাতার নিকটস্থ একটা ইউনিটে, তারাতলায় একটা ইউনিট ছিল দীর্ঘদিন ধরে ব্রিটানিয়ার, সেই কারখানাতেও এবার তালা ঝুলল। বিখ্যাত বিস্কুট প্রস্তুতকারী সংস্থা ব্রিটানিয়া এতগুলো বছর ধরে রাজ্যে রমরমিয়ে কাজ করেছে, বিভিন্ন জেলাতে তার ইউনিট রয়েছে, কিন্তু কলকাতা সংলগ্ন যে ইউনিটটি সেটা বন্ধ করে দেওয়া হলো। নিয়োগের রাস্তা বন্ধ হলো, বিনিয়োগের রাস্তা আগেই বন্ধ হয়েছে, আরও হয়তো কিছু মানুষ বেকার হবে। আর তার সঙ্গে সংলগ্ন আরও বেশ কিছু ছোট ব্যবসায়ী, তাদেরও মাথায় হাত। তারাও বলছেন আমরা কোথায় যাব? কারণ আসলে একটা শিল্পের একটা ইউনিট বন্ধ হলে, একটা শিল্পের একটা কারখানার দরজায় তালা মারা হলে শুধুমাত্র সেই কারখানার কর্মরত কিছু শ্রমিকদের জীবনে তালা পড়ে যায় না, এমনটা নয় যে তারা শুধুমাত্র বেকার হয়ে গেলেন। তার সঙ্গে সংশ্লিষ্ট একটা আরো অনেক বড় বৃহৎ অর্থে সেখানকার ছোটখাটো ব্যবসায়ীদেরও জীবনে প্রভাব পড়ে। যে ছবি আজ তুলে ধরল আমাদের প্রতিনিধি। রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল সেই বন্ধ ইউনিটের বাইরে। একে চাকরি নেই, শিল্প নেই, শুধু আছে রাজ্যের দেওয়া কিছু প্রতিশ্রুতি, কিছু প্রকল্প, কিছু শ্রী সাথী ভান্ডার। এমনকি এমন অবস্থা যে কেন্দ্রের একাধিক বড় বড় প্রকল্প সেগুলো পর্যন্ত রাজ্যে এন্ট্রি পায় না, কারণ রাজ্য তার নিজের প্রকল্পকে প্রমোট করতে চায়, কারণ মনে করে এটাই তার ভোট ব্যাংক। কিন্তু শিল্পের কথা উঠলে কোনো বড় বিনিয়োগের নাম পাওয়া যায় না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছিলাম যা কিছু আসছে তা নিয়ে আলোচনার জায়গায় এখন কোথাও আলোচনা শুরু হয়ে গিয়েছে যা কিছু ছিল আর যা কিছু যাচ্ছে। আসলে পশ্চিমবঙ্গটাই যাওয়া আসার মাঝে রয়ে গিয়েছে, শিল্পের যাওয়া আসার মাঝে। প্রতি বছর ঘটা করে অনেক বড় করে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে, এবছর হচ্ছে না, তাতেই বা কি যায় আসে? এই মুহূর্তে রিয়েলিটি বাস্তব হচ্ছে এটাই যে ছবিগুলো এতদিন পর্যন্ত চেনা ছবি হয়েছিল, যে কারখানাগুলো থেকে অল্প কিছু ধোঁয়া দেখা যেতে পারত, সেই ধোঁয়া এ ধোঁয়া নয়। যে ধোঁয়া রাজ্যের প্রার্থী জয়ী সাংসদ আজকে যিনি সংসদে গিয়ে ফটোশুট করেছেন, সেলফি তুলেছেন, তার চোখে দেখা ধোঁয়া নয়। সত্যি যতটুকু কিছু ধোঁয়া দেখতে পাওয়া যেত সেখানেও এক এক করে তালা পড়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি সৈকত আজ পৌঁছেছিল সেই বন্ধ ইউনিটের বাইরে। কি ধরা পড়লো রিপাবলিক বাংলার ক্যামেরায়, চলুন দেখা যাক শুরুতেই। শহর কলকাতার তারাতলা রোড, সেই তারাতলা রোডের পাশে একটি সুবিখ্যাত কোম্পানি
প্রায় বন্ধ হয়ে যেতে চলেছে। দীর্ঘদিনের কোম্পানি, বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িত সেই কোম্পানি বন্ধ হয়ে যেতে চলেছে। অন্তত প্রোডাকশন ইউনিট বন্ধ করে দিয়েছে এমনটাই জানা যাচ্ছে। রাস্তার একদিকে এই কোম্পানি বন্ধ হতে চলা এই কোম্পানি এবং রাস্তার অন্যদিকে আরেকটি সরকারি স্কুল, যে স্কুল থেকে ছাত্রছাত্রীরা একেবারে এইচএস পরীক্ষা বা এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই স্কুল থেকেই যখন বেরোচ্ছে, তারা নিজেদের চোখের সামনে দেখছে তাদের আগামী দিনের হতে পারতো একটা কর্মসংস্থান, কিন্তু সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই জায়গা থেকে প্রশ্ন যে সত্যি সত্যি এক এক করে ঝাঁপ বন্ধ হচ্ছে, এক এক করে। আমরা এখনো পর্যন্ত বলছি না সব ঠিক আছে, সব কুছ ঠিক হ্যায়, কোথাও কিছু সমস্যা নেই, কোথাও কোনো প্রশ্ন নেই। আজকে মুখ্যমন্ত্রী বৈঠক করে বিভিন্ন বিষয়ে, কখনো পুরসভা, কখনো পুলিশ, কখনো ফুটপাত দখল নিয়ে একে ওকে তাকে বকাঝকা করছেন, কানটান মুলে দিচ্ছেন, বোঝা দুষ্কর। আমি গৃহস্থকে সাবধান করবো আর চোরকে বলবো চুরি করতে। ভারী অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা। কিন্তু ওই যে বললাম, রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে ভোট পাওয়া গেছে, আসন পাওয়া গেছে মানেই তো সব ঠিক আছে, এভাবেই তো চলার কথা ছিল, এভাবেই তো চলবে। তাই 2-4টে ইউনিট বন্ধ হবে ব্রিটানিয়ার মতো বড় কোম্পানির, তাতে নতুন কি আছে? কিন্তু নতুন আছে, যে সমস্ত মানুষদের জীবনে প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়ছে তাদের কাছে নতুন আছে। কি বলছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা, বাসিন্দারা, শুনুন একবার। কি শুনেছেন? বন্ধ হয়ে গেছে। আগে যত লোকজন এখানে কাজ করতে আসতো, এখন তত লোকজন দেখতে পান না না, এটা আমরা শুনছি বন্ধের মুখে, আমরা শুনছি এটা বন্ধের মুখে দিয়ে আজকে 17, 18, 19 তারিখ দিয়ে শুনছি আমরা বন্ধের মুখে। দেখছি বন্ধ হয়ে গেছে, কোনো লোকজন আসছে না, কাজ করছে না কেউ। মানে আমাদের ব্যবসাও খারাপ, লোকজন নেই। যে আমাদের এই কোম্পানি বেসিসে আমাদের দোকানপাট চলে, ছোটোবেলা থেকে এখানে কোম্পানি, দেশে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, এটাই একটা কষ্টের ব্যাপার। আর এই জায়গা থেকে সোজাসুজি আমি চলে আসবো আজকে আমাদের ডিবেটে, আমাদের আলোচনাতে। যারা যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, এক এক করে তাদের সঙ্গে আলাপ করে নেব। যারা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিতা কিছুক্ষণের মধ্যে আসবেন, রয়েছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় ব্যানার্জি, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক এবং রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয়। আমি শুরুতেই আসবো সুমনবাবু, আপনাকে দিয়ে শুরু করব যে কি পেলাম কি পেলাম না, তার মাঝখান থেকে দেখছি যে কি ছিল আর কি হারাচ্ছি প্রতি মুহূর্তে আমরা, এটা কি সত্যি প্রত্যাশিত? না, এটা একটু তলিয়ে দেখতে হবে, কারণ এটা পলিটিক্যাল ব্যাপার তো বটেই, তার থেকেও বড় পারসেপশনের ব্যাপার। আমি যদি একটুখানি ঘুরিয়ে বলি, আমি অর্থনীতির কনটেক্সটে বলছি। 4টি জিনিসের উপর একটা যে কোনো অর্থব্যবস্থা বা সংগঠন দাঁড়িয়ে থাকে: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এইখানে 2018 সালে লিজটাকে রিনিউ করেছে 30 বছরের জন্যে। তাহলে যখন 2018 সালে 30 বছরের লিজ যদি আমরা রিনিউ করে থাকি, ধরে নিতে হবে ম্যানেজমেন্ট ভালোভাবেই জানতেন যে এই সংস্থান বা এই কারখানা চলবে। এখনও 24 বছর লিজ বাকি। প্রশ্ন উঠছে তাহলে সেই জমিটায়, সেই ফ্যাক্টরিতে কী হবে এই নেক্সট 24 বছর? দ্বিতীয়, লেবার প্রবলেম ছিল কি? তা তো নয়, ভিআরএস দেওয়া হয়েছে, যতগুলো স্থায়ী লেবারার তারা কিন্তু রাজি হয়েছে। টেকনোলজি নিয়ে প্রশ্ন উঠছে, টেকনোলজি যদি থাকে তাহলে কি এই ব্যবসাটা উঠে যাবে? মার্কেটিংয়ের ব্যবসা, কেউ বিস্কিট আর খাচ্ছেন না, এইখানেই তো আনমোল বিস্কুট চলছে। ঠিক। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিস্ক ফার্ম চলছে। আর এমন তো কেউ কোনো প্রোডাক্ট নেই ব্রিটানিয়ার যেটা আমরা খাই না, সেটা ক্রিম ক্র্যাকারই হোক বা যতগুলো ক্রিম ব্রিটানিয়ার প্রোডাক্ট হোক। তাহলে ইট ইজ প্রোডাক্ট অবসোলেটস নয়। টেকনোলজি যদি হয়ে থাকে, এখানে যেখানে জায়গায় যাক না কেন, এই টেকনোলজি সেখানেও প্রয়োগ করা হবে। একমাত্র কারণ আমি দেখতে পাচ্ছি, ইট ইজ নট স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। এখন তৃণমূল ভরপুরভাবে গদিতে বসে আছেন। ইট ইজ দি আনসার্টেনটি, যেই মহলে আমাদের ব্যবসা করতে হচ্ছে, মানে পরিবেশটা ঠিকঠাক নয়। পরিবেশটা একেবারেই ঠিক নয়, এবং এই কারণেই ঠিক নয় বোধহয় লোকাল পার্টি সেটা কন্ট্রোল করতে পারছে না। এখন চাহিদা এত বেড়ে গেছে
যা ইচ্ছে হয়তো চাহিদা করা হচ্ছে যে সংগঠন মনে করছে এইখানে কাজ করব না, আমরা নাসিকে যাব, আমরা সেকেন্দারবাদে যাব। আমি দেখেছি শালিমার পেন্টসের কারখানা যখন আগুনের জন্য বন্ধ হয়ে গেল, তারা কি ব্যবসা উঠিয়ে দিল? উঠলো না তো। সাদা শহর তো খালি নীল আর সাদায় ভর্তি, পেন্টের তো রমরমা ব্যবসা, তাহলে শালিমার কেন উঠে গেল? একমাত্র কারণ হচ্ছে যতক্ষণ না আমরা রাশ টানছি, যতক্ষণ না আমরা এই সিন্ডিকেট রাজ, এই গুন্ডাগিরি বন্ধ করতে পারছি এবং হপ্তা নেওয়া বন্ধ করতে পারছি, এই যেটা আমরা পারবো না, কারণ এত লোক ঢুকে গেছে, এত বেরোজগারি বেড়ে গেছে যে এটা কিন্তু চলতেই থাকবে। এটা একটা দুর্বিষহ অবস্থায় পৌঁছে গেছে, এটা কন্ট্রোল করা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। না, কন্ট্রোল করা সরকারের পক্ষে সম্ভব না। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছেন দেবজিৎ সরকার, বিজেপি প্রতিনিধি। আমি এখানে সুমনদা বললেন, সুমনদার কথা সূত্র ধরে আসি, প্রত্যেকের কাছে আসবো, তার আগে বলা হচ্ছে কন্ট্রোল করা সম্ভব নয়। আসলে এখানকার রাজনৈতিক পরিস্থিতি, এখানকার সেটা তোলাবাজি হোক, সেটা দুষ্কৃতী তাণ্ডব হোক, সেটা পুলিশি নিষ্ক্রিয়তা হোক, এই জিনিসগুলো যে জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে আর কেউ এখানে ব্যবসা কন্টিনিউ করতে চাইছে না বা বড় কোনো বিনিয়োগ আসছে না। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমার কাছে পরিসংখ্যান রয়েছে, সাম্প্রতিক সময় বিগত কয়েক বছরে কোন কোন বড় বড় শিল্প কোন কোন রাজ্যে গেছে। পশ্চিমবঙ্গের নাম তো কারোর মনে আসে না, অথচ পশ্চিমবঙ্গে সব কিছু ঠিক আছে, সব ঠিকঠাক চলছে, কোথাও কিছু নেই, সব স্মুথ অপারেশন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে যখন এরকম অবস্থা, যখন আগের দিন দুদিন আগে ব্রিটানিয়া তার একটা ইউনিট কলকাতার কাছাকাছি সেটা বন্ধ করে দিল, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বকাঝকার একটা ক্লাস করলেন, বেশ কানমুলে দেওয়ার ক্লাস। বিরোধীরা বলছেন যে বকাঝকা নাকি আইওয়া সেটা পরের বিষয়, বিতর্কে আমি পরে আসবো। কিন্তু সেই ক্লাসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কাদের বার্তা দিচ্ছেন আর কিভাবে বকাঝকা করছেন, কি বলছেন একবার শোনা যাক, শুনুন। আজকে কিছুক্ষণ আগে আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন, আর যারা করবেন না I will throw them out. এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের, করবার সময় কেউ দেখার থাকছে না। ভাঙা বাড়ির অনেকবার নোটিশ দিয়েছে কলকাতা কর্পোরেশন, আমি জানি, বড় বাজার থেকে শুরু করে অনেক জায়গায়, কিন্তু দে আর নট লিসনিং। ওদের বলতে হবে, তাহলে তোমাকে এফিডেভিট করে বলতে হবে যে আমার কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী নয়, একটা কিছু তো করতে হবে। যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে, সেখানে তো একটা অ্যাকশন থাকা দরকার। এমনকি নবান্নর পাশে, এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে উইদাউট পারমিশনে, 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নিই, এসডিও হলে একটা সঞ্চয় করে নিই, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই, দেশে পাঠিয়ে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় খুব কড়া দিদিমণির মতো ক্লাসে যেরকম শাসন করতে ঠিক সেরকমভাবে করছেন, যদিও বোঝা মুশকিল যে পুলিশ মন্ত্রক কারা, কে ডিসিশন নিয়েছেন, কাকে কোথায় টিকিট দেওয়া হবে, কোন পুরসভার কখন নির্বাচন হবে, এই জিনিসগুলো নিয়ে বোঝা দুষ্কর। কিন্তু কোথাও যেন একটা সামগ্রিকভাবে পরিস্থিতি ঠিক করার চেষ্টা আপ্রাণ চালিয়ে যাচ্ছেন এমন বিষয়টা মনে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ পরে প্রেস কনফারেন্স করেছেন, তার বক্তব্য আমি শোনাবো, তবে তার আগে আমি আসি আমার বাকি প্যানেলিস্টদের কাছে। সময়দা, কি বুঝলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেন, তাহলে চাইছেন যখন পরিস্থিতি যখন ঠিক রাখার চেষ্টা যখন চলছে, এত কড়াকড়ি করছেন, এই বিষয়টা আপনারা বলবেন না যে সামনে পুরসভা নির্বাচন রয়েছে, উনি কিন্তু চাইছেন, তাহলে কেন ইউনিটগুলো তালা পড়ে যায়? সোনালি, আমি একটা খুব স্পেসিফিক কথা বলি, সেটা হচ্ছে আজকে যে বৈঠকটা করেছেন নবান্নের সভাঘরে, না ওরে চুরি করিস না,
ওরে চুরি করিস না, শহরে ভোট কমছে, সেই বৈঠকটা ব্রিটানিয়ার মালিককে নিয়ে করলে পারতেন না? খুব সিম্পল প্রশ্ন, ব্রিটানিয়ার মালিককে নিয়ে প্রশ্ন মানে করতে তো পারতেন। যখন যখন দিনের পর দিন ভিআরএসটা দিচ্ছেন, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের কাছে খবর যায়নি, মুখ্যমন্ত্রীর কাছে খবর যায়নি যে ভিআরএস দিয়ে দেওয়া হচ্ছে, ব্রিটানিয়াটা গোটানো হচ্ছে এরকম একটা প্রাইম লোকেশনে 2018 সালে যার লিজ নবীকরণ হয়েছে। তো তাকে নিয়ে বৈঠকটা প্রকাশ্যে করলে তো আমরা জানতে পারতাম যে কেন 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 কারখানাটা বন্ধ হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসকে দোষ দিতে চাইছি না, যদিও তৃণমূল কংগ্রেসের নেত্রী আজকে বলেছেন টাকা তোলার মাস্টার চাই না, এখানেই লুকিয়ে রয়েছে অঙ্ক। তিনিও জানেন টাকা টাকা কে তোলা তোলে। হয়, ঠিক। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে ভিডিওটা আপনার এই অংশটায় আসেনি, আমি সেই বক্তৃতার ওই অংশটা শুনেছি যেখানে বলছেন ও টাকার ভাগ তো আমরা পাই না, আমাদের যথেষ্ট টাকা আছে, আমাদের দরকার নেই। অর্থাৎ আমাদের অনেক টাকা আছে, ওর টাকার ভাগ পাই না, তোরা টাকা তুলছিস, তোরা টাকা দিচ্ছিস না। খুব সিম্পল অঙ্ক, এইখানেই লুকিয়ে রয়েছে ব্রিটানিয়ার চলে যাওয়ার পেছনের ঘরটা। আমি সডালি একটু স্পেসিফিক কথা বলি। আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটার নাম হচ্ছে পানিহাটি। সেখানে একটা মস্ত বড় বিস্কিটের কারখানা ছিল, সূর্যপ্রিয়া বিস্কিট কোম্পানি। আপনারা শুনেছেন, তার প্রোডাক্ট আপনারা সবাই খেয়েছেন, সূর্যপ্রিয়া বিস্কিট কোম্পানি। আমি হঠাৎ একদিন দেখলাম সূর্যপ্রিয়া বিস্কিট কোম্পানিতে তালা লেগে গেল, সমস্ত কর্মচারীদের বলা হলো এই কারখানা শিফট হচ্ছে হুগলিতে, এবং সমস্ত কর্মচারী বলা হলো, কিছু কর্মচারীকে, যে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক হুগলি যেতে পারেন, 6,000-7,000 টাকা মাইনের জন্য। ওই অঞ্চল থেকে হুগলি যাওয়ার লোক খুব কম, তা সত্ত্বেও গিয়েছিল। কারখানাটা ভেঙে গেল, এখন আপনি লোক পাঠান, আপনি ভিডিও ক্যামেরা পাঠান, ওখানে মাল্টি স্টোরিড বিল্ডিং প্রমোটিংয়ের কাজ চলছে। এক, দ্বিতীয়ত হচ্ছে হুগলিতে যেখানে কারখানা গেল সেই সূর্যপ্রিয়া বিস্কিট সেখানেও বন্ধ হয়ে গেল। সাইলেন্ট রেভলিউশন, বাংলায় এই সাইলেন্ট রেভলিউশনটা হচ্ছে কেন? আলটিমেটলি জমিগুলো প্রমোটারদের কাছে চলে যাচ্ছে এবং বিজনেসটা গুটিয়ে যাচ্ছে নানান অর্থনৈতিক কারণে, যে কারণটা সুমনদা ব্যাখ্যা করছেন। আমি সুমনবাবুর ব্যাখ্যার উপরে আমি আলাদা করে যাব না। আমার একটা প্রশ্ন মাঝে মাঝে দেখা যায় যে ধরুন ন্যাশনাল টোব্যাকো কোম্পানি এনটিসি সিগারেট তৈরি করতো, মনে আছে আপনাদের? সেই এনটিসি কোম্পানি একসময় আমরা দেখলাম আমাদের গুটিয়ে যাচ্ছে। আমার বাড়ির খুব কাছাকাছি কোম্পানিটা, প্রচুর লোক কাজ করতেন, 3,500 লোক কর্মচারী কাজ করতেন। গেল কোথায়? হায়দ্রাবাদে চলে গেল। এটা কিন্তু বাম আমলে, তৃণমূল আমলে নয়, হায়দ্রাবাদে চলে গেল। এনটিসির ওইখানকার তৈরি হওয়া সিগারেট এই পশ্চিমবঙ্গে আসতে শুরু করলো। এখন যান ওখানে ট্রাক টার্মিনাস, এখন যান সেখানে হুক্কা বার চলছে ওই এনটিসির জমিতে। আমি বলছি এই সাইলেন্ট রেভলিউশনটা কিন্তু ওভার দি ইয়ার্স হয়ে গেছে। আমি শুধু তৃণমূলকে দোষ দেবো না, বাম আমল থেকে শুরু হয়েছিল, তৃণমূল আমলে সেই লিগাসিটা চলছে। টাকা তোলার মাস্টার চাই না বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? আইসি, এসডিও, ডিএম এরা কিছুদিন ধরে না, আইসি, এসডিও, ডিএম, এটা একটু স্বর্ণালী ভালো করে নোট করুন, কতটা লজ্জাজনক, কতটা অসম্মানজনক। আইসি, এসডিও, ডিএম কয়েকদিন থাকার জন্য, কিছু টাকা কামিয়ে নেওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করছে। আচ্ছা, হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন তিনি যদি বলেন যে আইসি, এসডিও, ডিএম রোজগার কামাই করে নিচ্ছে, তার রেসপন্সিবিলিটি আলটিমেটলি কার ঘাড়ে চড়ে? রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘাড়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে চড়ে। আমি ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে আমার। নবীন পটনায়ক, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, 24 বছর রাজত্ব করার পর 2001 থেকে 2024 সরকারে থাকার পর তিনি চলে গেছেন। তিনি প্রত্যেকবার সরকারে আসার পর প্রত্যেককে একদম পাঠ দিয়ে বলতেন, সেখানকার আইপিএস থেকে শুরু করে সরকারি অফিসারদের, যে সরকারে যারা পক্ষে যারা বিপক্ষে তারা সবাই আমি তাদের মুখ্যমন্ত্রী, এবং 1 নম্বর আপনারা যদি চুরি করেন তার মানে আমি চুরি করেছি, ফলত আপনাদের চুরিটা আমার গায়ে লাগবে, আমি যেহেতু মুখ্যমন্ত্রী। এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না কেন? কেউ যদি চুরি করে তার দায়িত্ব আমার। আজকে সমস্ত এদের চেয়ারম্যানদের বসিয়ে বলছেন যে টাকা তোলার মাস্টার চাই না, তার মানে টাকা ওঠে এটা উনি জানেন। একটা কাউন্সিলর কিভাবে টাকা তোলেন আপনি মফস্বল অঞ্চলে যান, এই কাউন্সিলররা শুধু বিল্ডিং প্রমোটিংয়ে কাটা পিছু 2 লাখ টাকা নয়, 1200 স্কোয়ার ফুট তাকে বিনা পয়সায় একজন কাউন্সিলরকে দিতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? সব জানেন, কিন্তু তিনি নিয়ন্ত্রণ করেননি। আজকে শহরে ভোটটা কমেছে তাই বলছেন। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে কিভাবে টাকা তোলা হয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? নিশ্চিতভাবে জানেন। আসলে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতার একটা অংশে উনি বলছিলেন যে মানে এই জায়গাটা যে সব একা খাচ্ছ, মানে সেই চুচুড়ার বৈঠক দিয়ে থুয়ে খাও, কিছুটা সব একা খেতে যেও না। ফলে উনি কিন্তু জানেন যে সবাই কিন্তু খাচ্ছে এবং তার একটা অংশ আমাদের পার্টি টপ লেভেলে পাচ্ছে না। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে তো দরকার ছিল ব্রিটানিয়ার ওই শ্রমিকগুলোকে বাঁচানোর। দিনের পর দিন শিল্প বলতে কি ফ্লিপকার্ট, শিল্প বলতে কি জোম্যাটো, শিল্প বলতে কি শপিং মল, যেখানে 6,000, 7,000, 8,000 টাকা চাকরি জুটবে।
কেন এই অবস্থা বাংলার হবে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে। গুরুত্বপূর্ণ অরিন্দ এখানে রয়েছেন, অরিন্দ সিনহা রয়। অরিন্দ অনেকক্ষণ ধরে শুনছেন। অরিন্দবাবু, সত্যিই তো ব্রিটানিয়ার একটা ইউনিট বন্ধ হয়ে গেল। আমি সেখানকার ছবি দেখালাম, তার উল্টো দিকে স্কুল, আরও বড় সিকোয়েন্স ছিল, যে পরে সুযোগ হলে আবার দেখাবো, যেখানে প্রতিনিধি যাচ্ছেন সেখান থেকে স্কুল থেকে ছেলেমেয়েরা তাকাতে তাকাতে বেরোচ্ছে। আশপাশে বসা বেশ কিছু বাসিন্দারা, তারাও যারা স্থানীয় বাসিন্দা, তাদেরও, কারণ একটা ইউনিট মানে তার সঙ্গে প্রত্যেকে আশা করি সহমত হবেন যে তার সঙ্গে আরও ছোটোখাটো অনেক দোকান, অনেক ছোটোখাটো স্টল, ছোট ব্যবসায়ীদেরও জীবন চলে, তাদেরও মাথায় হাত। এইগুলো নিয়ে কারোর কোনো উচ্চবাচ্য নেই। এদিকে ক্লাস চলছে, বকাঝকা চলছে। অনেকে বলছেন যে ওই যে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান করতে। এগুলো এতদিন ধরে দেখার দায়িত্ব কার? আজকে সুমনবাবু বলছেন যে এখানে পরিবেশ নেই, কেন বড় বড় কোম্পানি আসছে না? কারণ পরিবেশ নেই, পরিবেশ রক্ষা করার দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল না। এখন উনি বলছেন যে পুলিশ কেন অ্যারেস্ট করে না, পুলিশ কেন বেআইনি উচ্ছেদ করছে না, পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না। আজকে কেন বলছেন উনি? সামনে পুরসভা নির্বাচন বলে, আর পুরসভাতে বিজেপি লিড পেয়েছে বলে। আমি বুঝতে পারছি না, প্লিজ যদি একটুখানি ফোকাস করেন। প্রথমে বলি ব্রিটানিয়ার কোম্পানির কথা। ব্রিটানিয়া কোম্পানি এখানে তাদের লোককে বিআরএস দিয়েছেন, এবং শুধু এখানে নয়, আপনি জানবেন চেন্নাই এবং মুম্বাইতে কিছুদিন আগে ব্রিটানিয়া কোম্পানি তাদের পলিসি মেকিং অনুযায়ী ওখানেও কিছুটা শাটডাউন করেছেন। ব্রিটানিয়া কোম্পানি এখান থেকে চলে গেছেন, বা ব্রিটানিয়া কোম্পানি বিস্কুট পাবেন না বা কেক পাবেন না তাও নয়, তারা এখানে ব্যবসাটা অন্যভাবে করবেন বলে শোনা যাচ্ছে। প্রকৃত কারণটা সুমনবাবুও জানেন না, কিন্তু সুমনবাবু, আমি জানি না উনি কিসের বেসে বলে ফেললেন যে এখানে প্রকৃত নেই, জায়গা নেই, বা উনি বলতে চাইলেন এখানকার লোকজনকে এত বেশি টাকা দিতে হয় বলেই চলে যাচ্ছে। আমি তো শুনিনি, বা আপনারা শুনেছেন কিনা সেটা আপনারা বলতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যথার্থভাবেই সবার সামনে বলেছেন এবং বুঝিয়েছেন, এখানে যদি কোনো লোক, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই মন্ত্রী হোক, যত বড়ই আধিকারিক হোক, যদি অন্যায় করে সেইটা উনি বলবেন একমাত্র মুখ্যমন্ত্রী। আপনি এটা দেখছেন আজকে লাইভ টেলিকাস্ট হয়েছে বলে আপনার মনে হচ্ছে, যখন উনি লাইভ টেলিকাস্ট করেননি। শুনুন, না ভুল, উনি বলছেন শওকত মোল্লাকে তোর কাজ করে কি হবে, তুই তো বোমাবাজিস। চলে যাচ্ছেন না কোথা থেকে কোথায় নয়, উনি সেটাও লাইভ টেলিকাস্ট করেই বলেছিলেন, না বলে আমরা কোথা থেকে জানতাম? আজকে যখন উনি কোথা থেকে জানতো? উনি তো লাইভেই বলছেন যে শওকত মোল্লাকে তুই বোমাবাজিস। মানে আমারই কপালটাই খারাপ, যখন আমি বলতে যাই সন্ময়দা এতক্ষণ নন স্টপ বলে গেল, আমি ভাবছি কখন শেষ করবেন, সন্ময়দাও জল খেতে ইচ্ছে করছিল। যাই হোক, তো আমার বক্তব্য হচ্ছে, উনি আপনারা দেখলেন যখন লাইভ বলছেন, অনেক মিটিং উনি করেছেন, ওনার অফিসে বা চেম্বারে করেছেন, সেটা হয়তো লাইভ হয়নি বা আমরা জানতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলেছেন, ওনার সেই ক্ষমতা আছে, যদি কেউ অন্যায় করে থাকে বা যে যদি ভুল করে থাকে, সে যে কোনো দলের হোক, তার নিজের দলের হোক, তাকে বলতে। এর আগে আমরা প্রধানমন্ত্রীকেও দেখিনি বা কোনো মুখ্যমন্ত্রীকে এরকম ধরনের জিনিস দেখিনি। আমরা দেখেছি ওয়াশিং মেশিনের তথ্য দেখেছি যে এখানে চলে আসলে ধুয়ে যাবে, কিন্তু এইরকম দেখিনি যে সবার সামনে যে কোনো মন্ত্রী, কেউ যদি অন্যায় করে থাকে, কোনো এমএলএ, কাউন্সিলর, তাদেরকে বলার ক্ষমতা রাখেন। হ্যাঁ, আমি বলি তাদের, হ্যাঁ দাঁড়ান, তাদেরকে না এটা উনি বলেছেন, আপনি ভুলে গেছেন। আমি উত্তর নিয়ে নেব একবার, ছোট করে আপনার কাছে আসবো। সম্মানিত হাত তুলছেন। পুরসভা একজন কাউন্সিলর কেউ নিজে দাঁড়িয়ে থেকে জেলে পুড়েছেন চুরির জন্য, তাহলে আমি অনিন্দ সিনহা রায়ের কথা সমর্থন করতাম। একজনকে জেলে সোমনাথ কাউর, আমি বলে দিচ্ছি, সোমনাথ কাউরের কথা মনে আছে, সোমনাথ কাউর, আপনি ভুলে গেছেন নামটা বললাম। শুনে নিন, সোমনাথ কাউর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল দলকে তার টাকার ভাগটা দেননি। আপনি বলুন, সোমনাথ কাউরটা 2012 সালে ঘটেছিল, 2012 থেকে 2024 12 বছর ঘটনায় তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর তাহলে চুরি করেনি, চোর নয়? বলুন সেটা। পারবেন না, তিনি তো প্রশাসনিক প্রধান। আমি অনিন্দ একটা কথা যোগ করিনি আপনাকে, সেটা হচ্ছে আলটিমেটলি দিনের শেষে চুরিটা তো রাজ্যের সরকারের ট্রেজারির ক্ষতি হচ্ছে, নিঃসন্দেহে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইমেজ ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের ভোট ছেড়ে দিন, মানুষের ট্যাক্সের টাকা চুরি হচ্ছে। যখন একজন কাউন্সিলর, যখন একজন চেয়ারম্যান, যখন একজন এমএলএ, যখন একজন আইসি, যখন একজন এসডিও, ঠিক কথা চুরি করছে, তখন আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকাটা চুরি করছে। এটার জন্যই করেছেন, এটার জন্যই উনি কমিটি করছেন, যাতে এটা, উনি ভিজিলেন্সের কথা বলছেন, যাতে দুর্নীতি হলে সেই দুর্নীতিটা হলে
আচ্ছা রে, এটাই দুর্নীতি হলে আপনি উত্তেজিত হয়ে উনি তো যাচ্ছেন। বলছেন দুর্নীতি আপনি হচ্ছে। বলুন না, উনি এই তো কিছুদিন বলছেন আগে যখন হচ্ছে। দুর্নীতির কথা ভোটটা কমেছে ধর্মেন্দ্র প্রধান দুর্নীতির বলেন, জন্য। এই দুর্নীতির কথা ধর্মেন্দ্র প্রধান বলেন, তখন আপনি বাবা করে ওঠেন, তাই অনিন্দ তো? ভাবের ঘরে তাই চুরি তো? না, অনিন্দ তাই তো? ভাবের ঘরে চুরি যখন করে লাভ কি? নিয়ে আমি একটু বলিনি দুর্নীতির কথা ধরে নি বাবা আপনাকে, করে ওঠেন। আপনি উত্তর দিন। আর আজকে প্রধান অনিন্দ, আপনি মুখ্যমন্ত্রী উত্তর যখন দিন। বলছেন, আপনারা ভাবের ঘরে সমালোচনা চুরি, করছেন। শোনো অনিন্দ, ভাবের ঘরে চুরি করে লাভটা ভাবের কি? ঘরে তো আজকের এই নয়। বৈঠকটা কেন? শহরে ভোট কমেছে বলে তো? এটা আপনাদের মনে হতে পারে। আমারও মনে হচ্ছে না। আমি দেবজিৎ সরকার এবং ঝন্টু বড়াইকের কাছে আসবো, তবে তার আগে বলি, শুধুমাত্র তা নয়, এর আগে এর সঙ্গে সঙ্গে আরো অনেক বক্তব্য। আমি কেন প্রসঙ্গগুলো তুলছি, কারণ আজকে যখন এই নিয়ে আমি ভাবলাম যে ব্রিটানিয়া কোম্পানি একটা ইউনিট বন্ধ হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা একটা করে আমি বলছি না যে কি আসছে, তার থেকে বেশি চিন্তিত হয়ে পড়ছি আমরা, যা ছিল তাও চলে গেল রে। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিদিমণি সুলভ ক্লাস, এক বিবেক হয়ে গিয়ে তার দলের কাছে আয়না তুলে ধরা, যে আয়নাটা এতদিন কোথায় ছিল কেউ জানে না। যেরকম হাওড়া পুরসভার ক্ষেত্রে যে আয়না তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি পাল্টা প্রশ্ন ওঠে যে সেই হাওড়া এতদিন ধরে নির্বাচন কেন হয় না, তার প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? আমি দুজনের কাছে আসবো, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া পুরসভা নিয়ে কি বলছেন আমার বক্তব্য শোনাবো। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবারও ভেবে দেখেছি? আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। যে এলাকা, বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ, যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি, নো নট দ্যাট। না, বাংলায় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পায়ন করতে গেলে বা শিল্প সম্ভাবনা নতুন করে ফেরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে বার্তা দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ইনভেস্টরদের কাছে চলে গেছে, তারা মনে করছে ওয়েস্ট বেঙ্গল কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এখানে শিল্পায়নের পরিবেশ নেই, শিল্পের পরিবেশ নেই। আর বিভিন্ন কোম্পানিতে আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে, কোম্পানির টেকনোলজির আপগ্রেডেশন বা সেখানকার মানে তাদের যে ডিমান্ড শ্রমিকদের, এটা নিয়ে ভিতরে সংঘাত থাকতে পারে। তবে কারখানা বন্ধ হয়ে গিয়ে শ্রমিক বেকার হয়ে যাওয়া এর থেকে দুঃখজনক বা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু হতে পারে না। খুলুক, এটাই আমরা চাই। আমি আসবো সরাসরি দেবজিতের কাছে। দেবজিৎ কি বলবেন? 300 কোটি টাকা দিয়ে নাকি এটা স্টেট অফ আর্ট হতো, এরকম বলেছিলেন ওরা, এনারাই তো সব পত্রটত্র প্রকাশ করেছিলেন দিদিমণি, যে 300 কোটি টাকা ব্রিটানিয়া দিয়েছে, দিয়ে এটাকে স্টেট অফ রিভাইভ হলো 18 সালে, এবং স্টেট অফ আর্ট নাকি একটা সংস্থা তৈরি হবে। কোথায় গেল? এরপরে যেটা হচ্ছে যে এটা কিছুই না, এ তো 10ম বামফ্রন্ট সরকার চলছে, 8ম অব্দি ওরা করতে পারেনি। বামফ্রন্ট সরকার এই যে স্ট্রাইক না করেও কী করে একটা কারখানাকে উঠিয়ে দেওয়া যায়, শিল্প কী করে স্ট্রাইক, লে অফ, লে আউট, মানে এইসবের মধ্যে না থেকেও কী করে উঠিয়ে দেওয়া যায় সুন্দরভাবে, উন্নততর বামফ্রন্ট, 10ম বামফ্রন্ট সরকার বকলমে চলছে তৃণমূল সরকারের নামে। শিল্প তো এখন শুধু চপ। আর বাংলা বহিরাগতদের বিস্কুট কেন খাবে স্বর্ণালী? কেন খাবে বহিরাগতদের বিস্কুট কারখানা? এখন তো বাংলা নিজের মেয়েদের রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠে বানিয়ে খাওয়ার সময় বহিরাগতদের বিস্কুট টিস্কুট এসব কি আজে বাজে? পিঠে কোম্পানিও তো হচ্ছে। হ্যাঁ, পিঠে কোম্পানি হচ্ছে, তো পিঠে কোম্পানি হতে হলো না, তার কারণ ইডি আর সিবিআই যৌথভাবে কী সব করছে, এনআইএ আসছে, এগুলো একদম ঠিক নয়। পিঠে কোম্পানিও হতো, ঘরে ঘরে পিঠে উৎসব চলবে। আমার কথা হচ্ছে, দেখুন প্রত্যেক জায়গাতেই এই অরণ্যে রোদন সুলভ কথাবার্তাও নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঝানু পলিটিশিয়ান, তিনি জানেন কখন কি করতে হয়। এই যে কথাগুলো বলছেন আপনি মিলিয়ে নিন, ক্রোনোলজিটা মেনাল। ঠিক এর আগে উনি বলেছিলেন না, আগে যদি জানতাম সবাইকে আমি টিকিট দিতাম না, সেই চোর চিটিংবাজ। উনি এবারও তো বলেছেন দেবজি, উনি বলেছেন যে যদি এখনো না শোধরানো হয়, তোলাবাজি বন্ধ না হয়, তাহলে কিন্তু এরপর টিকিট দেওয়া হবে না। এই না, তোলাবাজি বন্ধ না হলে টিকিট দেওয়া হবে না নয়, তোলাবাজি বন্ধ হবার দরকার নেই, তোলাবাজদের টাকাটা ঠিক মতন ভাগটা আসছে না। সোজাসুজি কথা হচ্ছে, এরপরে যদি ভাগ না এসে শুধু তোলাবাজি হয়,
তাহলে কিন্তু আর টিকিটটা দেবো না। কেন তোলাবাজিটাই করাটাই তো মুখ্য উদ্দেশ্য। আপনি বলুন না, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নবদ্বীপ, সর্বত্র তো তোলা শিল্পটাই তো চলছে। আর কোন শিল্পটা এখানে চলছে? যেখানে দাঁড়িয়ে এই যে ক্রিকেটার, বিশ্ববরেণ্য ক্রিকেটারকে নিয়ে যেতে হয় ইটালিতে, যে স্পেনে, যে সেখানে গিয়ে ঘোষণা করতে হয় এখানে একটা সংস্থা তৈরি হবে, এরপরে বোধহয় ওইটা আমার সৌরভকে নিয়ে স্পেন থেকে গিয়ে ঘোষণা করার পরও দেবজিৎ আজ পর্যন্ত সেই কোম্পানি শুরু হলো না। আমি শুধু তার লোকেশন চেঞ্জ হয়ে গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সঙ্গে করে নিয়ে গিয়ে ডিক্লেয়ার করলেন, তার লোকেশন চেঞ্জ হয়ে গেল। স্টিল ফ্যাক্টরি হচ্ছিল না। আমি শুধু একটা কথা, আমার একটা কিন্তু কৌতূহল রইল স্বর্ণালী, এটা জারি থাকবে কৌতূহল। এই যে তারাতলা রোডের ওপরে লুক্রেটিভ যে জমিটা এই বন্ধ হওয়ার পরে, এটা এরপরে কে পাচ্ছে? কে পাচ্ছে? কোন গোষ্ঠী পাচ্ছে? কোন শিল্প গোষ্ঠী এই এটা পাবে? এটা আজকে রেকর্ড করে রাখো। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি যে একটা নির্দিষ্ট শিল্প গোষ্ঠী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব শুরুর থেকে যারা মমতাকে ফান্ডিং করেছে, তারাই এই জমিটার মালিক হবে। লিখে নাও, আজকে লিখে নাও, টেবিল ঠুকে বলে গেল। আমি ঝন্টু পড়াকের কাছে আসবো, তবে তার আগে ঝন্টু পড়াকের কাছে আসার আগে আমি একবার খুব সংক্ষেপে দেখাবো যে এখনো পর্যন্ত কোন কোন বড় কোম্পানি, যেগুলো আমাদের এখানে আসার সুযোগ থাকলেও বা আমরা সেখানে লড়াই করতে পারলেও, সেখানে নিয়ে চিৎকার করে বলতে পারলেও যে এগুলো আসতে পারে, এগুলো আসতে পারে, কিন্তু সেগুলো আসেনি। আমি খুব সংক্ষেপে একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে ঝন্টুবাবুর কাছে আসছি। ঝন্টুবাবু আরও ভালো বলতে পারবেন যে রাজ্যে এত বড় বড় কথা হয়, এত প্রতিশ্রুতি দেওয়া হয়, এই আসবে সেই আসবে, কিন্তু আলটিমেটলি আমরা গিয়ে সেই চপ, মুড়ি, চায়ের দোকান আর তার সঙ্গে সঙ্গে ওই কাশফুলের বালিশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি। আমি দেখাবো একবার কতগুলো বড় ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি, শিল্প যেগুলো এসেছে দেশে কিন্তু চলে গেছে অন্যান্য রাজ্যে। একবার টিমকে বলবো প্লে করতে, সেগুলো কোথায় কোথায়। ভারতে বিদেশি বিনিয়োগের দিকে যদি নজর রাখি, কোথায় বিনিয়োগ হয়েছে? সংস্থা হচ্ছে অ্যাপল। সংস্থা অ্যাপল বিনিয়োগ কোথায় হয়েছে? বেঙ্গালুরুতে। সংস্থা রেডমি বিনিয়োগ কোথায় হয়েছে? নয়ডায়। স্যামসাং, যে বড় বড় বিদেশি কোম্পানি, কোথায় বিনিয়োগ হয়েছে? নয়ডা। এটাও নয়ডা। একের পর এক বড় বড় কোম্পানি তা আসছে এবং অন্যান্য রাজ্যে বিনিয়োগ হচ্ছে। নেক্সট আরও একটা বড় সংস্থা, কোথায় বিনিয়োগ হয়েছে? টেসলা। রিসেন্টলি আপনারা জানেন যে খবরের শিরোনামে চলে এসেছিল, বিনিয়োগ হয়েছে কোথায়? পুনেতে। বিএমডব্লিউর মতো কোম্পানি তাও এসছে এখানে, বিনিয়োগ হয়েছে সে কোম্পানি কোথায় গেছে? চেন্নাইয়ে। ব্যাক টু ব্যাক কোম্পানি দেশে আসছে না এমন নয়, কিন্তু এসে চলে যাচ্ছে অন্যান্য জায়গাতে। এই রাজ্যের ক্ষেত্রে আমরা শূন্য হাত নিয়ে দাঁড়িয়ে আছি। আর মাঝে মধ্যে সামনে পুরসভা নির্বাচন আসার আগে আর পুরসভায় বিরোধী রাজনৈতিক দল লিড পেয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ক্লাস করে বলছেন যে কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে না, পুলিশকে স্ট্রিক্ট হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তিনি আরও কঠিন কড়া বার্তা দিচ্ছেন তার নিজের দলের কাউন্সিলর থেকে, নেতামন্ত্রী থেকে পুলিশ পর্যন্ত সবাইকে। প্রশ্ন এটাই, তার দলের পুলিশ মন্ত্রী তিনি, তার দলের টিকিট দেওয়ার দণ্ডমুণ্ডের কর্ত্রীও তিনি ঠিক করেন কে কোথা থেকে লড়বেন। তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই বকাঝকাগুলো এতদিন কেন ছিল না? সব তো বেরিয়ে যাচ্ছে হাত থেকে। লাস্ট ব্রিটানিয়া, তার একটা ইউনিটও বন্ধ হয়ে গেল। আর কবে চোখ খুলবে? সরাসরি আসছে ঝন্টুবাবুর কাছে। ঝন্টুবাবু কি বলবেন? এই এতগুলো লিস্ট দেখানোর পরও রাজ্যে যখন শুনতে পান যে ব্রিটানিয়ার একটা ইউনিটও বন্ধ হয়ে গেল, কি বলবেন? দেখো স্বর্ণালী, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের উপরে আমাদের একটা টিমের অধ্যাপকদের একটা সার্ভে ছিল পশ্চিমবঙ্গের উপরে, কেন এখানে বড় ইন্ডাস্ট্রিগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরেও আসে না। শিল্পপতিরা তো আর মিথ্যে কথা বলে না বেঙ্গল সামিটে এসে হাত চুবিয়ে মাংস ভাত বিভিন্ন খাবার খেয়ে। আসলে ইন্ডাস্ট্রি তৈরি করার প্রথম শর্ত, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, ইন্ডাস্ট্রির শর্ত হচ্ছে, ইন্ডাস্ট্রির দুটো পার্ট আমরা দেখিয়েছিলাম, যে একটা ম্যানুফ্যাকচারিং ইগো থাকে, একটা এমপ্লয়ার ইগো থাকে। এই দুটো ইগোকে যদি স্যাটিসফাই করা না যায়, অর্থাৎ প্রত্যেকটা শিল্পের জন্য তো তার বটম লাইন একটা থাকে নিয়ম, সেটা হচ্ছে প্রফিট। এবং এই প্রফিটের জন্য, এই বটম লাইন প্রফিটটার জন্য দরকার নির্ঝঞ্ঝাট একটা কাজের পরিবেশ এবং মানসিকতা। এ রাজ্যে স্বর্ণালী দুটোর একটাও নেই। আমি তোমায় বলি, এই সরকার, এই প্রধান যিনি আজকে এত ধমক চমক দিচ্ছেন, লাস্ট 13 বছর ধরে ইনি তো বিভিন্ন প্রকাশ্য প্রেস কনফারেন্সে বারবার বলেছে চুরি করবেন না, ডাকাতি করবেন না তার দলের সমর্থকদের, কিন্তু মানুষ এগুলো শুনতে শুনতে ক্লান্ত, কারণ এগুলো প্রত্যেকটা ভোট রাজনীতির কাণ্ড। এই যে আজকে উনি শহরের ভোট ব্যাপক হয়ে গেছে, কমে গেছে, শহর একদম ছাড়খাড় তার ভোটে, তার দলের
ফলে এগুলো প্রেশার কুকার থেকে একটা প্রেশার রিলিজ করছেন ভোটের ময়দানে। দ্বিতীয় হচ্ছে, তুমি বলছো এ রাজ্যে এই যে ফ্রিঞ্জ এলিমেন্ট, যেই ফ্রিঞ্জ এলিমেন্টকে উনি কাল্টিভেট করে, ক্রাফট করে, মোটিভেট করে তিনি ক্ষমতায় এসছেন, আজকে তিনি যখন প্রকাশ্যে বলেন আমার দামাল এই ছেলেগুলো দরকার, যারা তোমার বাড়ির একটা জানলাতে তার কাঠা লাগালেও দৌড়ে আসে আমাকে তোলা দিতে হবে। তোমাকে আমি একটা উদাহরণ বলি, জলপাইগুড়িতে প্রচুর হয়, তোমার মিষ্টি কুমড়ো হয়, সেখানে একটা ফ্রুটির কারখানা ছিল। বছর 3 আগে তোমরা বোধহয় দেখেছো, এলাকার একাধিক তৃণমূল নেতার তোলার অভিযোগ এবং প্রশাসন কার্যত নিষ্ক্রিয় ঠুটো জগন্নাথের জন্য ওই ফ্রুটি কোম্পানিটা উঠে চলে গেল। আমি বলছি সার্বিকভাবে এ রাজ্যে সর্বত্র এটাই একটা চিত্র। আর দ্বিতীয়, মানসিকতার প্রশ্ন যদি বলো, বামেদের সময় থেকে এখনো পর্যন্ত আমরা আমাদের সার্ভেতে দেখিয়েছিলাম, এটা কিন্তু একটা একাডেমিক পার্ট, যে এ রাজ্যের কিন্তু মানুষের যে কুইস্ট একটা থাকে, যে এই কুইস্টটা হচ্ছে কিছু হয়ে ওঠার, কিছু করে দেখানোর, সেটাকে কিন্তু কার্যত নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে শিল্পের যে মানসিকতাটা না, এই মানসিকতাটা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ইগো এবং এই এমপ্লয়ের ইগোর একটা ইকুইলিব্রিয়াম স্টেজ, এই স্টেজটাই কিন্তু নির্ঝঞ্ঝাট পরিবেশ এ রাজ্যে নেই। এটা পলিটিক্যালি নেই, এটা সামাজিকভাবে রাজ্যে নেই। কিন্তু নেই যে মানে আপনারা যে সবাই বলছেন নেই নেই নেই, আমি আবার সে একই জায়গায় ফিরে আসি, কারণ যখন ব্রিটানিয়ার একটা ইউনিট বন্ধ হচ্ছে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বকাঝকার ক্লাসও চলছে। দুটোর মাঝখানে দাঁড়িয়ে রইলাম আমরা, দুটোর মাঝখানে দাঁড়িয়ে থেকে দু রকমের ছবির সাক্ষী থাকলাম আমরা। ব্রিটানিয়ার ইউনিট বন্ধ হলো, তার সেখানে তালা পড়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে প্রচুর বকাঝকা করলেন। সেই দুটোর মাঝখানে দাঁড়িয়ে কি দেখলাম আমরা? আপনারা বলছেন নেই নেই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবিলম্বে সব ঠিক করতে হবে, অবিলম্বে এগুলো করতে হবে, ট্রেড লাইসেন্স পর্যন্ত। সেটা নিয়ে আজকে কি বার্তা দিলেন একবার শোনায়, আমি শোনাবো। ঝন্টু বাবু হাত তুলছেন, ট্রেড লাইসেন্স নিয়ে কি বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, শুনুন। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই, অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে। চেষ্টা তো চলছে। তাহলে আপনারা সবাই বলছেন নেই নেই, সন্ময়দা হাত তুলছেন, ঝন্টু বাবু আমি আসবো, সুমন বাবুও বলছেন। হ্যাঁ, ছোট্ট কাহিনী বলি। হ্যাঁ বলুন। ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে প্রথম যেটা দরকার, বা এক্সিস্ট করতে গেলে যেটা প্রথম দরকার, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, পরিস্থিতি। আমি লাস্ট 3 মাস আগের একটা রিপোর্ট বলি। টাটা মরগাঁও বলে ডিস্ট্রিক্টটা আসামের, সেখানে সেমি কন্ডাক্টর চিপ তৈরির জন্য 27,000 কোটি টাকা বিনিয়োগ করলো অসমের ওই রকম একটা জায়গায়, প্রান্তিক এলাকায়। এবং খেয়াল রাখবেন, এই চিপ তৈরিটা যখন কোভিডকালের সময় ক্রাইসিসটা সাংঘাতিক দেখা দিয়েছিল, আমাদের মেনলি আমরা ইম্পোর্ট করি চায়না থেকে, সেইখানে দাঁড়িয়ে সেমিকন্ডাক্টর চিপের একটা সাংঘাতিক চাহিদার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানি এসে, মাইক্রন কোম্পানি এসে গুজরাটে প্রথম কারখানা তৈরি করে। তারপরে সেখানে টাটা উদ্যোগ নেয় যে ওই গুজরাটে 2টো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করবে, আরেকটা ইন্ডাস্ট্রি অসমে চলে গেল, 3টে ইন্ডাস্ট্রি। বিনিয়োগ কত? 1,25,000 কোটি টাকা। আজকে যদি রতন টাটার সিঙ্গুর থাকতো, ওই 27,000 কোটি টাকার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা এই বাংলা পেতে পারত। এবং শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 26,000 মহিলার এমপ্লয়মেন্ট হবে। চিপ ইন্ডাস্ট্রিতে মেনলি মহিলাদের এমপ্লয়মেন্টটা বেশি হয়, ফলে 26,000 মহিলা এমপ্লয়মেন্ট পেল অসম। আমরা পশ্চিমবঙ্গ ব্রিটানিয়া ধরে রাখতে পারছি না। এখানেই লজ্জাটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমরা পরিবেশ, পরিস্থিতি এবং শিল্পপতিদের মধ্যে যে আস্থাটা, সেইটা রাখতে পারছি না। আজকে আপনি ভেবে দেখুন তো, প্রত্যেকবার আম্বানি আসেন এখানে, অনেক বড় বড় কথা বলেন, শিল্প সম্মেলনে বলেন, কিন্তু বড় বিনিয়োগের কথা তাকে বললেই তিনি কেন গুটিয়ে যান পশ্চিমবঙ্গ ক্ষেত্রে? কেন বড় বিনিয়োগ পশ্চিমবঙ্গে নেই? ছোট ছোট কারখানা, শপিং মল, রিলায়েন্সের শপিং মলের ওপর মানুষের জীবন জীবিকা নির্ভর করবে, একটা ফ্লিপকার্টের ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করবে, একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হবে, সিকিউরিটি গার্ডের কাজ হবে। আমি এক্ষুনি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি, ডাকব্যাগ বলে একটা কারখানা ছিল, মনে আছে? আপনি ক্যামেরাম্যান পাঠান, আমি কালকে দেখিয়ে দেবো। তার প্রায় 4 বিঘে জমি অ্যাকোয়ার করছে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে বলে। ডাকব্যাগের জমি চলে গেল। আপনারা বাগরি স্টিল বলে একটা বড় কারখানা, তার জমির ব্যাপারে আমি বিরোধিতা করেছিলাম ওখানকার লোকাল পুরসভায়, যে এখানে কি করে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে। পরবর্তীকালে পুরসভা থেকে আমাকে জানানো হলো যে এর পারমিশন সোজা নবান্ন থেকে এসছে। আজকে 14 তলা বিল্ডিং সেখানে হচ্ছে। চাকরি কি হবে? সিকিউরিটি গার্ড। চাকরি কি হবে? ড্রাইভার। চাকরি কি হবে? রান্নার কুকের লোক।
এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পায়ন বোঝেন, শিল্পেতে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে বলতে তো এই ইন্ডাস্ট্রিটাকেই বোঝেন যে 6,000, 7,000, 8,000 টাকা চাকরি আমি দেবো, মানুষ খুশি থাকবে, মানুষ দিনের শেষে আমাকে ভোটটা দেবে। বাংলাতে এই পরিবেশ, এই পরিস্থিতিটা নষ্ট হয়ে গেছে। আর এখন লোক দেখানো এই শো বিজনেস করে বলছেন আইসি, ডিএম, এসডিও কয়েকদিনের মধ্যে মানে টাকা তুলছেন। ভাবতে কষ্ট লাগছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি তার আইসি, ডিএম, এসডিওকে ভরসা করছেন না, বিশ্বাস করছেন না, তিনি পুরসভার চেয়ারম্যানদের বিশ্বাস করছেন না। ঠিক আছে, তালিকা অনেক লম্বা রয়েছে। কিছু পাশ থেকে দেবজিৎ বলছিলেন যে সুলেখা কোম্পানি, আরো অনেক রকম রয়েছে। আমি জানি না যে সত্যি সত্যি যে আশঙ্কা তাহলে প্রকাশ করাচ্ছে এরপর যদি ব্রিটানিয়ার ইউনিট বন্ধ হয়েছে তাহলে এখানে আবার কি হয়ে যাবে। সুমনবাবু কিছু বলছিলেন। আমার বলার বক্তব্য হচ্ছে এই বিবাদ তো চলছে, তৃণমূল বিজেপি পার্টির গত দোষ। এখন আমাদের ঘুরে দাঁড়াবার সময়। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মানুষ কি পাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছি আমরা? আজকে যে প্রকাশ্যে এরকমভাবে স্বীকার করেছেন যে দুর্নীতি হচ্ছে, এটা আমার মনে হয় প্রথম পদক্ষেপ ঠিক রাস্তায়। আমাদের প্রত্যেককে কিন্তু এটা সাপোর্ট করতে হবে। কিভাবে? দেখুন, যখন বাম জামানা ছিল তখন কিন্তু অর্গানাইজ সেক্টরের মধ্যে এই অসন্তোষটা ছিল, শ্রমিক মালিকের লড়াই ছিল। এখন কিন্তু তা নয়, এখন পঙ্গপাল খেতে বসে সব শেষ করে দিয়ে চলে যাচ্ছে। এবং সেইখানে রুখে দাঁড়াতে খালি সরকার নয়, আপনার আমায় রুখে দাঁড়াতেই হবে। আমাদের এইটাকে বন্ধ করতেই হবে যে যা চাইছে সেটা দেব না। ঠিক, কারণ আপনি যদি না পান, কালকে দেখবেন আপনার বাড়িতে ঢুকে বলছে আপনার 3টে ঘর আছে, আমাকে একটা ঘর দিন, আমরা এতগুলো উদ্বাস্তু কোথায় থাকবো? আপনার তো কিছু এসে যায় না, আপনার ছাতে গিয়ে উঠে বসবে। তো এখন যে দুর্নীতি, আমি যেটা বারবার বলার চেষ্টা করছিলাম, যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, শিল্পপতি এখন ভয় পাচ্ছে এখানে আসতে। তারা শ্রমিক ঠেঙিয়েছে, কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে উইদাউট পুলিশ তারা যদি থাকে এইখানে, তাহলে থাকবে না কেন? আমার একটাই প্রশ্ন, নাসলিওয়াদিয়ার মতো লোক 30 বছরের লিজ করলেন কি করে? না বুঝে? আর যদি করে থাকেন 6 বছরের মধ্যে কি করে গুটিয়ে নিলেন? ঠিক, নিশ্চয়ই পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছেন যে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন যে এবার রোকো, এবার যথেষ্ট হয়েছে, আমরা জিতেছি, এইবার কিন্তু ঘুরে দাঁড়াবার সময়। এবং আমি মনে করি প্রত্যেকটা বাঙালির এবার ঘুরে দাঁড়াবার সময় হয়েছে। এই কারণেই যে আমাদের প্রজন্ম কোথায় যাবে? আমরা কি সব মাইগ্রেটেড রিভার্ড হয়ে যাবো, নাকি আশায় করে থাকবো এইবার সাংসং আসবে? এখানে জন্ম, এখানে পড়াশোনা, কিন্তু এরপর হায়ার স্টাডি হোক বা চাকরি হোক বাইরের রাজ্যে এই জিনিস চলতে পারে না, এটা আমাদের বন্ধ করতেই হবে। বলেন গুড সাইড মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করেছে। সব থেকে বড় জায়গা যেটা ছিল জমি, মমতা বন্দ্যোপাধ্যায় জমি নিয়ে কি বলছেন আজকে একবার শোনাই। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে। জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, সব টাকার বিনিময়ে। লোভটা অনেক বেড়ে গেছে, লোভটাকে কমাতে হবে। আমি জানি না, আপনি নিঃসন্দেহে, আমরা আলোচনা করছিলাম যে সত্যি সত্যি বার্তাটাকে পজিটিভভাবে নেওয়া উচিত, কিন্তু এটাও প্রশ্ন ওঠে, জন্টুবাবু হাসছেন, এখানে দেবজিৎও হাসছেন, যে এতদিনে যদি আরও 1-2বার এই ধরনের বক্তব্য শোনা যেত, তাহলে এই এতগুলো বছর ধরে যে অভিযোগগুলো করতে করতে মানুষ ক্লান্ত হয়ে গেছিলেন, তারা হয়তো এতদিনে বিচার পেতেন। খুব সংক্ষেপে সময় একদম শেষ, দেবজিতের কাছে 1 লাইন, জন্টুর কাছে 1 লাইন। এ কি দেখিলাম? এ তো শিশির বাদুড়ি ফেল মেরে যাবে। এ কি অভিনয়! আপনার বোধহয় মনে নেই 3 বছর আগে এরকমভাবে আরেকবার বলেছিলেন যে যারা যারা কাটমানি নিয়েছে তাদের কাছ থেকে প্রথম কাটমানি ফেরত নাও। স্মৃতি এলাকার একজন ব্যবসায়ী, তিনি হঠাৎ কাটমানি ফেরত নিতে গিয়ে কি গেরোতে পড়েছিলেন, বাপরে বাপ! সে গেরো এখনো খোলেনি এবং তার সমস্ত কাজকর্ম এখনো বন্ধ আছে। তো সুতরাং এইসব শিশির ভাদুরী ফেল অভিনয় দেখে চোখ পচে গেছে। সুমনদা যেটা বললেন, সুমনবাবু, মাননীয় সুমনবাবু বলছেন যে এরকম ব্যাপার, প্রথম পদক্ষেপ, এরা প্রথম পদক্ষেপ না, ঘুরে তো দাঁড়াতেই হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়
মিনি বাসের কন্ডাক্টরের মতন পেছনের দিকে এগিয়ে যাও বলে ঘুরিয়ে দাঁড় করাচ্ছে। ঝন্টু, ঝন্টু বাবু। উনি এটা প্রকাশ্যে বললেন স্বর্ণালী, এটা বহিরঙ্গের পরিবর্তন, প্রয়োজন আপনারা কি ছিল বলছেন? প্রয়োজন ছিল eyewash? মননশীলতার পরিবর্তনের। এই জমি অধিগ্রহণ করবেন না, জমি বেদখল বন্ধ করুন, এটা করতে গিয়ে অন্তত 4 বছর আগে শিলিগুড়ির এবং কলকাতার উনি মিউটেশন বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যেমন কি তেমন দেখবে ওনার এই ঘোষণার পরে জমি দখল আরো বাড়বে, দায়িত্ব নিয়ে বলছি বাড়বে, যেমন সন্দেশখালীতে হয়েছে, বাড়বে। কলকাতার ফুটপাথ গুলো কারা দখল করছে? অরিন্দদা, বার্তা কিন্তু দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন কিন্তু। আমি একটা কথা বলি। ধর্মতলা দখল হয়েছে বলুন না। না না না, উনি তো বার্তা দিয়েছেন। আপাতত আমরা একটু দেখি এই বার্তার পরে কিছু। তন্ময় দ্বারা মানে বাংলার প্রতি বঞ্চনা করবেন, ওরা বলবেন না, না, বাংলা। না। আচ্ছা বলুন তো, আজকে হাতিবাগান বা ধর্মতলা যে কথা বলছিলেন, এখানে কি তৃণমূল না কংগ্রেস বসিয়েছিল? না না না, ছবি দেখা তা তো না। রয়েছে অরিন্দবাবু। তা তো না। আমরা পজিটিভলি নিচ্ছি তো, আমরা নিচ্ছি তো। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, আমরা দেখি বার্তার পরে আলটিমেটলি কাজ হয় না নাকি এই বার্তাটুকু শুধুমাত্র পুরসভার নির্বাচন পর্যন্ত। দেখা যাক না। সময় শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকবেন।